পাহাড় আর সবুজে ঘেরা এক সুন্দর গ্রামে বাস করত দুই বোন, মায়া আর ছায়া। বাবা মা মারা যাওয়ার পর তারা একসঙ্গেই থাকত, কিন্তু দুই বোনের স্বভাব ছিল একেবারেই আলাদা। মায়া ছিল পরিশ্রমী, শান্ত আর দয়ালু, আর ছায়া ছিল অলস, রাগী এবং সবসময় নিজের ভাগ্যকে দোষ দিত। মায়া, মায়া, কোথায় গেলি তুই? এই তো দিদি, উঠোনে আছি। কি হয়েছে? কি হয়েছে? এই দেখ, ঘরে চাল নেই, ডাল নেই, তেল নেই, আর তুই এখানে বসে গাছের যত্ন নিচ্ছিস। চাল নেই বলেই তো গাছগুলোর যত্ন নিচ্ছি দিদি। এই গাছগুলো বড় হলে ফল বিক্রি করে আমরা চাল ডাল কিনতে পারবো। আহা, তোর এই একই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। গাছ লাগা, মাটি খোঁড়া, পরিশ্রম করা, এসব আমার দ্বারা হবে না। কিন্তু দিদি, পরিশ্রম না করলে আমরা খাবো কি? ভাগ্যে থাকলে খাবার নিজেই এসে যাবে। ভাগ্যের ওপর ভরসা করা ভালো, কিন্তু নিজের কাজও তো করতে হয়। তুই বুঝবি না, আমার ভাগ্যে বড় কিছু লেখা আছে। কি লেখা আছে? আমি একদিন অনেক ধনী হব, বড় বাড়ি থাকবে, অনেক চাকর থাকবে, আর আমি আর কোনো কাজ করব না। দিদি, শুধু স্বপ্ন দেখলে তো কিছু হয় না। তুই আবার আমাকে উপদেশ দিতে শুরু করেছিস? তুই সারাদিন মাটি খুঁড়ে খুশি থাক, আমি আমার ভাগ্যের অপেক্ষা করব। মায়া চুপ করে গেল। সে জানতো তার বোনকে বোঝানো খুব কঠিন, কিন্তু সে নিজের কাজ থামালো না। কিছুদিন পর এক সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। মায়া, ঘরের ছাদ দিয়ে পানি পড়ছে। আমি দেখছি দিদি, তুই ওই হাঁড়িটা এখানে রাখো। এই বাড়িটা আর কতদিন চলবে? বাবা মা মারা যাওয়ার পর থেকে শুধু কষ্টই তো করছি। কষ্টের দিন সব সময় থাকে না দিদি, একদিন আমাদের ভালো সময়ও আসবে। কবে আসবে সেই ভালো সময়? আমি তো দেখতে পাচ্ছি না। হয়তো খুব শিগগিরই। তুই সব সময় এত আশাবাদী কিভাবে থাকিস? কারণ আমি বিশ্বাস করি, মানুষ যতদিন চেষ্টা করে ততদিন তার ভাগ্য বদলানোর সুযোগ থাকে। আমার ভাগ্য বদলানোর দরকার নেই। আমার ভাগ্য একদিন নিজেই বদলে যাবে। তাহলে সেই দিনের অপেক্ষা করতে করতে যেন জীবনটা কেটে না যায়। তুই না মাঝে মাঝে খুব বেশি কথা বলিস। ঠিক আছে, আর বলবো না। সেই রাতেই তাদের জীবনে এমন একজন মানুষের আগমন ঘটল, যে তাদের ভাগ্য সম্পর্কে এমন একটি কথা বলবে যা তাদের পুরো জীবন বদলে দেবে। এই রাতে আবার কে এলো? আমি দেখছি। সাবধানে যাস, যদি কোনো চোর হয়। চোর হলে দরজায় দাঁড়িয়ে কড়া নাড়বে কেন? তুই সব কিছুর উত্তর দিতে পারিস। চুপ কর দিদি, আমি দরজা খুলছি। মায়া দরজা খুলতেই দেখতে পেল একজন বৃদ্ধ সাধু বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছেন। বাবা, আপনি এত রাতে এখানে? মা, আমি অনেক দূর থেকে আসছি। বৃষ্টিতে পথ বন্ধ হয়ে গেছে। আজ রাতের জন্য কি একটু আশ্রয় পেতে পারি? অবশ্যই বাবা, আপনি ভিতরে আসুন। এক মিনিট। কি হলো দিদি? আমাদের ঘরে জায়গা কোথায়? আমরা নিজেরাই কষ্টে আছি। দিদি, উনি বৃদ্ধ মানুষ, বাইরে এত বৃষ্টি। তাহলে কি করব? আমাদের ঘর কি সরাইখানা? মা, তোমাদের অসুবিধা হলে আমি চলে যাব। বাবা, আপনি কোথাও যাবেন না, আপনি ভিতরে আসুন। মায়া, দিদি, আমাদের কাছে বেশি কিছু নেই, কিন্তু একটু জায়গা তো আছে। তোমার হৃদয় খুব বড় মা। হৃদয় বড় হলেই কি পেট ভরে? দিদি, তোমার বোনের কথাও ভুল নয়। পেটের ক্ষুধা বড় কঠিন জিনিস। বাবা, আমাদের কাছে সামান্য ভাত আর ডাল আছে, আপনি খেয়ে নিন। কি বলছিস? ওই খাবারটুকুই তো আমাদের রাতের খাবার। আমরা অল্প করে খেয়ে নেব। তুই সবসময় এমন করিস কেন? নিজের কথা একবারও ভাবিস না? অন্যের কষ্ট দেখলে নিজের কথা মনে থাকে না দিদি। তুমি জানো কি,
মানুষ নিজের ভাগ্যকে কিভাবে বদলায়? না বাবা, জানি না। মানুষের ভাগ্য শুধু আকাশে লেখা থাকে না। মানুষের কাজ, তার মন আর তার সিদ্ধান্ত সব কিছু মিলে ভাগ্য তৈরি হয়। তাহলে কি আমি আমার ভাগ্য নিজে বদলাতে পারবো? অবশ্যই পারবে। তাহলে বলুন তো, আমার ভাগ্যে কি লেখা আছে? যে মানুষ নিজের ভাগ্য জানতে চায় তাকে আগে নিজের মনকে চিনতে হয়। এগুলো ধাঁধার মতো কথা বলছেন কেন? কারণ ভাগ্য কখনো সরাসরি উত্তর দেয় না মা। বাবা, আপনি কোথায় থাকেন? যেখানে রাত হয় সেখানেই আমার আশ্রয়, যেখানে ভালো মানুষ পাই সেখানেই আমার ঘর। আপনি কি সত্যি সাধু? তা তোমরা কাল জানতে পারবে। কাল? হ্যাঁ, আগামীকাল তোমাদের দুজনের হাতে আমি এমন কিছু তুলে দেব যা তোমাদের ভাগ্যের দরজা খুলে দেবে। আমাদের ভাগ্যের দরজা? হ্যাঁ। সেখানে কি সোনা থাকবে? হয়তো। রত্ন? হয়তো। তাহলে আমি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব না। দিদি, তুমি কি করতে যাচ্ছ? আমি এখনই জানতে চাই আমার ভাগ্যে কি আছে। ছায়ার চোখে তখন লোভের ঝিলিক, কিন্তু সে জানতো না সেই রাতেই তার একটি সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিতে চলেছে। সেই রাতে বৃদ্ধ সাধু ঘরের এক কোণে শুয়ে পড়লেন। মায়াও নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ছায়ার চোখে তখন ঘুমের কোনো চিহ্ন নেই। সাধু বলেছিলেন সকালে তিনি তাদের ভাগ্যের দরজা খুলে দেবেন, কিন্তু ছায়া সকাল পর্যন্ত অপেক্ষা করতে রাজি ছিল না। ছায়া ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। মায়া ঘুমিয়ে পড়েছে তো? দিদি, ঘুমা ঘুমা, আমি তো কিছু করছি না। মায়া আবার ঘুমিয়ে পড়ল। ছায়া পায়ের আঙুলের ওপর ভর করে সাধুর দিকে এগিয়ে গেল, কিন্তু সাধু তখনও জেগেছিলেন। কোথায় যাচ্ছ মা? ছায়া ভয়ে থমকে দাঁড়ালো। আমি তো পানি খেতে যাচ্ছিলাম। পানির কলস তো ওইদিকে। আমি জানি। তাহলে এই দিকে কেন? আমি একটু হাঁটছিলাম। রাতের অন্ধকারে? ঘুম আসছে না। ঘুম না আসার কারণ কি? ভাগ্যের চিন্তা? ছায়া চুপ করে রইল। তুমি জানতে চাও তোমার ভাগ্যে কি আছে? হ্যাঁ। কিন্তু কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারছো না। না বাবা, আমি সারা জীবন অপেক্ষা করেছি। ছোটবেলা থেকে শুনে আসছি একদিন আমার ভালো সময় আসবে, কিন্তু সেই দিন আর এলো না। ভালো সময় আসেনি? নাকি তুমি তার জন্য কোনো দরজা খুলতে চেষ্টা করোনি? আপনিও মায়ার মতো কথা বলছেন। কারণ সত্য কথা সব সময় একই রকম শোনায়। আপনি বলেছিলেন আমার ভাগ্যে সোনা থাকতে পারে। আমি বলেছিলাম হয়তো। তাহলে সত্যি সোনা থাকতে পারে? লোভ মানুষের চোখকে এমন কিছু দেখায় যা আসলে সেখানে নেই। আপনি আমাকে পরীক্ষা করছেন? হয়তো। আমি পরীক্ষা দিতে আসিনি, আমি আমার ভাগ্য জানতে চাই। হয়তো ঠিক আছে, তবে মনে রেখো, ভাগ্যের দরজা জোর করে খুললে তার ভেতরের জিনিস সব সময় আশীর্বাদ হয় না। আমি ঝুঁকি নিতে রাজি। তাহলে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো। না, আমি আর অপেক্ষা করব না। এই কথা বলেই ছায়া সাধুর পাশে রাখা ব্যাগ থেকে একটি ছোট কাঠের বাক্স তুলে নিল। এটাই তো আমার ভাগ্যের বাক্স। হ্যাঁ। তাহলে খুলছি। আমি তোমাকে সাবধান করলাম। আমাকে কেউ থামাতে পারবে না। ছায়া দ্রুত বাক্সের ঢাকনা খুলে ফেলল। কিছুক্ষণ সে বাক্সের ভেতরের দিকে তাকিয়ে রইল। তারপর, এগুলো কি দেখলে? সোনা। বাক্সের ভেতর সত্যিই বেশ কিছু সোনার মুদ্রা ছিল। ছায়ার চোখ আনন্দে চকচক করে উঠল। আমি জানতাম আমার ভাগ্যে বড় কিছু লেখা আছে। তুমি কি মনে করো এই সোনাই তোমার ভাগ্য? অবশ্যই। এতদিন সবাই আমাকে অলস বলেছে। মায়া আমাকে বোঝাতো পরিশ্রম করতে, কিন্তু দেখুন, আমার ভাগ্যে সোনা ছিল। সোনা পাওয়া আর ভাগ্যবান হওয়া এক কথা নয়। আপনি শুধু ঈর্ষা করছেন। আমি তোমাকে শুধু সতর্ক করছি। এখন থেকে আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না।
সোনা তোমার হাতে এসেছে, কিন্তু তুমি সোনার হাতে চলে যেও না। আমি এসব বুঝি না। আমি এখন ধনী। দিদি, তুমি এত রাতে কি করছো? ছায়া তাড়াতাড়ি বাক্সটি নিজের পিছনে লুকিয়ে ফেলল। কিছু না। কিছু না? তাহলে হাতে কি? তুই ঘুমা। দিদি, তুমি কি সাধুর বাক্স খুলেছ? হ্যাঁ, খুলেছি। তাতে কি হয়েছে? কিন্তু সাধু বাবা তো বলেছিলেন সকালে। আমি কারো অনুমতির অপেক্ষা করি না। দিদি, এটা ঠিক হয়নি। ঠিক হয়নি? তাহলে তুইও নিজের বাক্স খুলে দেখ না। আমি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। কারণ তোর ভাগ্যে কিছু নেই। ভাগ্যে কি আছে তা না জেনেই এমন কথা বলিস না। তুই চাইলে এখনই দেখতে পারিস। না না, তুই ভয় পাচ্ছিস? আমি শুধু বিশ্বাস ভাঙতে চাই না। বিশ্বাস দিয়ে পেট ভরে না মায়া। কিন্তু বিশ্বাস ছাড়া মানুষের মন খালি হয়ে যায়। বাবা, আমি তো সোনা পেয়েছি। এখন কি আমি সত্যিই ধনী? তুমি সোনা পেয়েছ, কিন্তু তুমি কি জানো এই সোনা তোমাকে কি দেবে? সুখ, সম্মান। তাহলে আর কি চাই? বুদ্ধি। ছায়া বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। আমার সোনা আছে, আমার বুদ্ধির দরকার নেই। এই কথাটি একদিন তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দেবে। পরদিন সকালে সূর্য ওঠার আগেই ছায়া ঘুম থেকে উঠে পড়ল। সে সোনার মুদ্রাগুলো কাপড়ে বেঁধে লুকিয়ে রাখল। দিদি, এত সকালে কোথায় যাচ্ছিস? বাজারে। কেন? আমার ভাগ্যকে সবাইকে দেখাতে। দিদি, সোনা দেখিয়ে বেড়ানো ঠিক নয়। তুই শুধু ভয় পাস। আমি আজ থেকে নতুন জীবন শুরু করব। নতুন জীবন শুরু করতে সোনা নয়, ভালো সিদ্ধান্ত দরকার। তুই তোর উপদেশ নিজের কাছে রাখ। কিছুক্ষণ পর বৃদ্ধ সাধু মায়ার হাতে তার বাক্সটি তুলে দিলেন। মা, এবার তোমার পালা। বাবা, এতে কি আছে? যা তোমার প্রয়োজন তাই আছে। মায়া ধীরে ধীরে বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি সুন্দরভাবে ভাঁজ করা কাগজ। আরে, কাগজে কি লেখা? দেখেছিস, আমার বাক্সে সোনা আর তোর বাক্সে শুধু কাগজ। আমি জানি না এতে কি লেখা আছে। মায়া কাগজটি খুলল। তারপর হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। কি লেখা আছে মা? মায়া কাপা গলায় কাগজটি পড়তে শুরু করলো। যে মেয়েটি এই কাগজটি পাবে তার বিয়ে হবে এক রাজকুমারের সঙ্গে। ছায়া আগ্রহ নিয়ে মায়ার দিকে তাকালো। কার সঙ্গে? কি বললি? এখানে লেখা আছে, আমার বিয়ে হবে এক রাজকুমারের সঙ্গে। অসম্ভব। কিন্তু কাগজে তো এটাই লেখা। আমাকে দেখাও। ছায়া মায়ার হাত থেকে কাগজটি কেড়ে নিল। সে কাগজটি বারবার পড়তে লাগলো। না, এটা হতে পারে না। তোর বিয়ে রাজকুমারের সঙ্গে হবে? আমি তো নিজেও জানি না এটা সত্যি কিনা। আর আমার ভাগ্যে শুধু সোনা। সোনা কি তোমার কাছে কম মনে হচ্ছে? রাজকুমারের স্ত্রী হওয়ার সামনে সোনা কিছুই নয়। দিদি, আমি রাজকুমারকে বিয়ে করতে চাই কিনা সেটাও তো জানি না। চুপ কর। তুই রাগ করছিস কেন? কারণ তোর ভাগ্য সব সময় আমার চেয়ে ভালো। এটা তো আমার হাতে নয়। ছোটবেলা থেকেই তাই। তুই ভালো, তুই দয়ালু, তুই পরিশ্রমী। সবাই তোকে ভালোবাসে। আর এখন তোর বিয়েও হবে রাজকুমারের সঙ্গে। দিদি, ভাগ্য নিয়ে আমাদের মধ্যে ঝগড়া করা উচিত নয়। তুই বুঝবি না? ছায়া, মনে রেখো, ভাগ্যের কাগজে যা লেখা থাকে তার অর্থ সব সময় চোখে দেখা যায় না। আপনি কি বলতে চাইছেন? মায়ার বিয়ে রাজকুমারের সঙ্গে হবে না? আমি শুধু বলছি, ভবিষ্যৎকে খুব সহজে বিচার করো না। তাহলে এই কাগজে মিথ্যে লেখা? না, তাহলে সত্যি? সময় তার উত্তর দেবে। ছায়া সারা রাত ঘুমাতে পারল না। তার চোখের সামনে শুধু একটি কথাই ঘুরতে লাগলো।
মায়ার বিয়ে হবে এক রাজকুমারের সঙ্গে। মায়া যদি সত্যিই রাজকুমারকে বিয়ে করে তাহলে সে রানী হয়ে যাবে। না, এটা হতে পারে না। আমি কিছুতেই মায়াকে আমার চেয়ে বড় হতে দেব না। কিন্তু ছায়া জানতো না সেই কাগজে যে লেখা ভবিষ্যতের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। কারণ রাজকুমারটি আসলে কে, আর কেন একজন অজানা সাধু দুই বোনের ভাগ্য আগে থেকেই জানতেন? সেই রহস্যের উত্তর খুঁজতে খুব শিগগিরই তাদের সামনে এসে দাঁড়াবে রাজপ্রাসাদের একজন দূত। সেই ঘটনার পর কয়েকদিন কেটে গেল। মায়া প্রতিদিনের মতো নিজের কাজ করত, কিন্তু ছায়ার মনে তখন একটাই চিন্তা, মায়ার বিয়ে হবে এক রাজকুমারের সঙ্গে। এই কথাটি সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। একদিন সকালে মায়া উঠোনে বসে শাকসবজি পরিষ্কার করছিল। মায়া, সেই কাগজটা কোথায় রেখেছিস? কোনো কাগজ? যে কাগজে লেখা আছে তোর বিয়ে রাজকুমারের সঙ্গে হবে। ওটা আমি আমার বাক্সেই রেখেছি। আমাকে একবার দেখাবি? তুই তো আগেও দেখেছিস। আবার দেখতে চাই। মায়া ঘরের ভেতর গিয়ে কাগজটি নিয়ে এলো। এই নে। এখানে তো রাজকুমারের নাম লেখা নেই। না। কোনো রাজ্যের রাজকুমার সেটাও লেখা নেই। না। তাহলে এটা যে সত্যি তার প্রমাণ কি? আমি জানি না। আমি বলছি এটা নিশ্চয়ই কোনো ধোঁকা। হয়তো। তুই এত সহজে বিশ্বাস করিস কিভাবে? আমি তো বিশ্বাস করছি না। শুধু কাগজে যা লেখা আছে তা দেখেছি। তুই মনে মনে ভাবছিস একদিন রাজকুমার এসে তোকে বিয়ে করবে। না দিদি, মিথ্যে বলিস না। আমি সত্যি এমন কিছু ভাবিনি। তাহলে কাগজটা আমাকে দিয়ে দে, আমি রেখে দেব। না, এটা আমার বাক্সে ছিল। তুই কি আমাকে বিশ্বাস করিস না? মায়া কিছুক্ষণ চুপ করে রইল। বিশ্বাস করি, কিন্তু কাগজটা আমি নিজেদের কাছেই রাখব। ছায়া রাগ করে মুখ ঘুরিয়ে নিল। ঠিক আছে, রেখে দে। কিন্তু ছায়ার মনে তখন অন্য চিন্তা ঘুরছিল। যদি সত্যিই কোনো রাজকুমার আসে, যদি মায়াকে বিয়ে করে, না, এটা হতে দেয়া যাবে না। ঠিক সেই সময় গ্রামের বাইরে থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। দিদি, শুনতে পাচ্ছিস? কি? ঘোড়ার শব্দ। দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে এলো। দেখল গ্রামের রাস্তা দিয়ে একজন রাজকীয় পোশাক পরা লোক ঘোড়ায় চড়ে এগিয়ে আসছে। তার সঙ্গে আরো দুজন সৈনিক ছিল। এরা কারা? আমি জানি না। ঘোড়সওয়ার তাদের বাড়ির সামনে এসে থামল। এটাই কি মায়া ও ছায়ার বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি রাজপ্রাসাদ থেকে এসেছি। মায়া ও ছায়া দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। রাজপ্রাসাদ থেকে? হ্যাঁ। আপনার এখানে আসার কারণ কি? দূত একটি সিলমোহর লাগানো চিঠি বের করলেন। এই চিঠি মায়ার জন্য। আমার জন্য? হ্যাঁ। ছায়ার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। কেন? দূত মায়ার হাতে চিঠিটি তুলে দিলেন। রাজপ্রাসাদে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু কেন? সেটা আপনাকে রাজপ্রাসাদে গিয়েই জানতে হবে। আপনি কি নিশ্চিত চিঠিটি মায়ার জন্য? হ্যাঁ। কোনো ভুল হয়নি তো? না, নাম পরিষ্কারভাবে লেখা আছে, মায়া। ছায়ার চোখে ঈর্ষা আরো স্পষ্ট হয়ে উঠল। কিন্তু আমি তো রাজ পরিবারের কাউকে চিনি না। রাজকুমার আপনাকে চেনেন। রাজকুমার? কি বললেন? আমি শুধু এতটুকুই জানি, আপনাকে আজই রাজপ্রাসাদে যেতে হবে। আজই? হ্যাঁ। মায়া কোথাও যাবে না। দিদি, তুই একা কোথাও যাবি না। আপনি কে? আমি ওর বড় বোন। তাহলে আপনি চাইলে সঙ্গে যেতে পারেন। ছায়া কিছুক্ষণ চুপ করে রইল। আমি যাব। মায়া অবাক হয়ে তার দিকে তাকালো। তুইও যাবি? হ্যাঁ, তোর সঙ্গে। কিন্তু তুই তো রাজপ্রাসাদে যেতে চাস না। আমি আমার মতো বদলেছি। কিন্তু ছায়া সত্যি কথা বলছিল না। তার মনে তখন একটি ভয়ঙ্কর পরিকল্পনা জন্ম নিচ্ছিল। যদি রাজকুমার মায়াকে বিয়ে করতে চায়, তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে সে মায়াকে চিনতেই না পারে। কিছুক্ষণ পর দুই বোন রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো।
পথে মায়া খুব চিন্তিত ছিল। দিদি, আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার কি আছে? আমি জানি না কেন রাজকুমার আমাকে ডেকেছেন। হয়তো তোর সেই কাগজের কথাই সত্যি হতে চলেছে। দিদি, এসব বলিস না। কেন? তুই কি রাজকুমারকে বিয়ে করতে চাস না? আমি কোনোদিন রাজকুমারকে দেখিনি। কিন্তু যদি সে তোকে পছন্দ করে, তাহলে তুই রাজ্যের রানী হয়ে যাবি। আমি শুধু চাই যে মানুষই হোক সে যেন ভালো মানুষ হয়। মায়া সবসময় এমন কথা বলে কেন? সে কি সত্যি এত ভালো, নাকি সবাইকে দেখানোর জন্য এমন করে? সন্ধ্যার আগে তারা রাজপ্রাসাদে পৌঁছালো। প্রাসাদের বিশাল দরজা খুলে গেল। দিদি, এটা কত বড়! তুই অবাক হচ্ছিস না? আমি শুধু ভাবছি এই প্রাসাদের রানী হওয়া কেমন হবে। তুই এমন কথা বলছিস কেন? আমি তো শুধু মজা করছিলাম। এই কথা বলে তারা দুজন এগোতে থাকে। ঠিক তখন রাজপ্রাসাদের ভেতর থেকে এক রাজকীয় মহিলা দ্রুত এগিয়ে এলেন। মায়া, জি। মায়া সামনে এগিয়ে গেল। রাজমাতা মায়ার মুখের দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেলেন। তার চোখে বিস্ময়। অসম্ভব। কি হয়েছে? তোমার মা কে? মায়া অবাক হয়ে গেল। আমার মা? কেন? রাজমাতা কাপা গলায় বললেন, তোমার মায়ের নাম কি কমলা? মায়ার চোখ বড় হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি আমার মায়ের নাম কিভাবে জানেন? তাহলে এত বছর পর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। কোনো ভবিষ্যৎবাণী? রাজমাতা ছায়ার দিকে তাকালেন, তারপর মায়ার দিকে। এই মেয়েটিকে রাজকুমারের সামনে নিয়ে যাও। কিন্তু কেন? কারণ তোমার মা একদিন আমাদের রাজ পরিবারের একটি জীবন বাঁচিয়েছিলেন। আমার মা? হ্যাঁ, আর যাওয়ার সময় তিনি বলেছিলেন তার মেয়ের ভাগ্য একদিন রাজ পরিবারের সঙ্গে যুক্ত হবে। ছায়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছায়া বুঝতে পারল মায়ার বাক্সে পাওয়া কাগজটি হয়তো কোনো সাধারণ কাগজ নয়। কিন্তু সেই মুহূর্তে ছায়া মনে মনে একটি সিদ্ধান্ত নিল। যদি মায়ার ভাগ্যে রাজকুমার লেখা থাকে, তাহলে আমি সেই ভাগ্য বদলে দেব। রাজমাতা মায়াকে রাজকুমারের সামনে নিয়ে গেলেন। রাজকুমার মায়াকে দেখেই কিছুক্ষণ চুপ করে রইলেন। তুমি কি মায়া? জি। তোমার মা কি কমলা নামে পরিচিত ছিলেন? জি, কিন্তু আপনি আমার মায়ের নাম কিভাবে জানেন? অনেক বছর আগে তোমার মা আমার জীবন বাঁচিয়েছিলেন। তখন আমি ছোট ছিলাম। যাওয়ার আগে তিনি শুধু বলেছিলেন আমার মেয়ে একদিন নিজের ভালো কাজের মাধ্যমে রাজপ্রাসাদে আসবে। কিন্তু আমি তো কোনোদিন রাজপ্রাসাদে আসার স্বপ্নও দেখিনি। তাই তো তুমি আজ এখানে। আমি বুঝতে পারছি না। তোমার মা ছিলেন খুব দয়ালু মানুষ, আর তোমার মধ্যেও আমি সেই একই দয়া দেখতে পাচ্ছি। ছায়া চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। তার মনে তখন হিংসা আর লোভের লড়াই চলছিল। না, এটা হতে পারে না। মায়া রাজকুমারকে বিয়ে করলে সে রানী হয়ে যাবে, আর আমি? ঠিক তখন রাজকুমার মায়ার দিকে তাকিয়ে বললেন, মায়া, আমি তোমাকে একটি কথা বলতে চাই। জি। আমি তোমাকে বিয়ে করতে চাই। মায়া অবাক হয়ে গেল। কিন্তু আপনি তো আমাকে ভালোভাবে চেনেন না। তোমাকে আমি হয়তো কয়েকদিন ধরে চিনি না, কিন্তু তোমার কাজ, তোমার মায়ের কথা এবং তোমার হৃদয়ের কথা আমি শুনেছি। রাজকুমার, আমি ধনী হতে চাই না। আমি শুধু চাই আমার জীবনসঙ্গী ভালো মানুষ হোক। তাহলে তুমি কি আমাকে একটু সময় দেবে? মায়া মৃদু হেসে মাথা নাড়ল। হ্যাঁ। রাজকুমার ছায়ার দিকে তাকালেন। আর তুমি নিশ্চয়ই মায়ার বড় বোন? জি। তুমি খুব ভাগ্যবান, তোমার এমন একজন বোন আছে। ছায়া কিছু বলতে পারল না। সেই রাতে ছায়া একা প্রাসাদের বাগানে বসে রইল। আমার কাছে সোনা আছে, তবু আমি সুখী নই। মায়ার কাছে শুধু একটি কাগজ ছিল, কিন্তু সেই কাগজ তাকে রাজপ্রাসাদে নিয়ে এলো। ছায়ার চোখে পানি এসে গেল। আমি কেন সবসময় মায়ার সঙ্গে নিজের তুলনা করেছি? ঠিক তখন বৃদ্ধ সাধুটি তার সামনে এসে দাঁড়ালেন।
আপনি হ্যাঁ মা, আপনি কি আগে থেকেই সব জানতেন? আমি শুধু তোমাদের সামনে দুটি পথ খুলে দিয়েছিলাম। আমার বাক্সে সোনা ছিল, মায়ার বাক্সে ছিল রাজকুমারের সঙ্গে বিয়ের কথা লেখা একটি কাগজ। তাহলে আমার ভাগ্য কি সত্যিই খারাপ? না, তাহলে আমি কেন এত অসুখী? কারণ তুমি অন্যের ভাগ্য দেখে নিজের ভাগ্যকে ছোট করেছ। আমি মায়ার ওপর ঈর্ষা করেছি, আমি তার সুখ নষ্ট করতে চেয়েছি। কিন্তু শেষ মুহূর্তে তুমি তা করনি। ছায়া অবাক হয়ে তাকালো। আমি তো কিছুই করিনি। কখনো কখনো খারাপ কাজ না করাও একটি বড় ভালো কাজ। আমি কি এখনো আমার ভাগ্য বদলাতে পারবো? তুমি কি সত্যিই বদলাতে চাও? হ্যাঁ। তাহলে আজ থেকেই শুরু করো। পরদিন ছায়া মায়ার কাছে গেল। মায়া, তুই কি আমাকে ক্ষমা করতে পারবি? কেন? আমি তোর ভাগ্য দেখে ঈর্ষা করেছি, মনে মনে চেয়েছি তুই যেন সুখী না হোস। মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তুই আমাকে ঘৃণা করিস? না দিদি, তুই আমার বোন। ছায়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি সবসময় ভাবতাম ভাগ্য মানে হলো যার কাছে বেশি সোনা সেই ভাগ্যবান। ভাগ্য শুধু সোনা বা রাজপ্রাসাদ নয়, ভালো মানুষ হওয়ার সুযোগ কি? পাওয়াও ভাগ্য। তুই সত্যিই আমার চেয়ে অনেক বড় মনের মানুষ।